গল্প বলি, এটা বলতেই হবে। নীলক্ষেতে বসে আছি, চা খাচ্ছি, এটা 2023 সালের ঘটনা। এক লোক খুব গুলতাপ্পি মারছে দেশের রাজনীতি নিয়ে। হ্যাঁ, তো একটা পর্যায়ে আমি বললাম, শেখ কামালের প্রসঙ্গটা আসার পরে আমি বললাম যে শেখ কামাল ডালিমের ওয়াইফকে নিয়ে গেছে, এটা আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আমি বললাম যে আপনি ছিলেন ওই বিয়ের প্রোগ্রামে, আপনি ছিলেন বা ওই সময় আপনি বেঁচে ছিলেন বা জন্ম হয়েছে আপনার? বলে না, বইপত্র পড়েছি। ফেয়ার এনাফ, বইপত্র তো পড়তেই পারে। আমি বললাম আপনি বসেন। আমি বসেছিলাম নীলক্ষেতের ভেতরে যে ফটোকপির দোকানগুলো আছে ওইখানে, কল্লোল বুক স্টোর নামে একটা বুক স্টোর আছে, তার ঠিক একটা দৌড় দিলেই বইটা নিয়ে আসা যায়। আমি তাকে বসতে বলেছি, আমার ভাগ্নে ছিল, আমি বললাম যেতে না পারো, এখানে বসা রাখ। আমি নিজে গিয়ে ডালিমের বইটা নিয়ে আসলাম, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এনে ওই লোকটাকে পড়ে শোনালাম। রিয়েলি আমি কাজটা করেছি। ওই লোকটা মনোযোগ দিয়ে শুনলো আমার কথা। শোনার পরে সে আমাকে যা বলেছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বলে আওয়ামী লীগ আমলে ডালিমের বই চেঞ্জ করে দিচ্ছে। আপনারা আমাকে অনেকেই বলেন যে এই 5 তারিখের পরে নিঝুম মজুমদার, কাজী মামুন, ওনারা বলা শুরু করেছেন। এটা শুনতে চাই না। এটা শুনলে যেটা হয়, এক ধরনের অহংকার বোধ ভেতরে চলে আসে, প্রাউড ফিলিং চলে আসে। আমরা সবাই মিলে করেছি। আমি বলেছি, মামুন ভাই বলেছেন, ধরা যাক XYZ বলতে পারেননি, তার অনেক প্রবলেম থাকতে পারে, আমি তার হয়েই বলেছি, তার মানে আমরা সবাই বলেছি, ঠিক না? এটি তো হওয়া উচিত। ফলে এখন থেকে আমরা বলবো, আমরা 5 তারিখের পরে সবাই মিলে কথা বলেছি, যার যে অবস্থান থেকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের ব্যর্থতার কারণগুলো আমি একটু বের করতে চাই। আচ্ছা, আপনাদের মধ্যে যে কেউ একজন ভলেন্টিয়ার হয়ে আমাকে বলেন যে 15ই অগস্ট কতজন মানুষ নিহত হয়েছিলেন? বলুন। 16 জন। টোটাল কতজন মৃত্যুবরণ করেছেন? মানে খুন করা হয়েছে? কিসের মৃত্যুবরণ? খুন করা হয়েছে। আহত হয়েছে কতজন বলে মনে হয়? 15-20 জন। আর কেউ? 25 জন নিহত হয়েছে। আহত খুবই আনফরচুনেট না? আমি কাউকে আমি এই প্রশ্ন নিউজিল্যান্ডে করেছি, ইংল্যান্ডে করেছি, আমেরিকায় করেছি, এবং আমি করবো। আই উইল কন্টিনিউ আস্কিং দিস কোয়েশ্চন। কিন্তু আপনাকেও বিব্রত হওয়ার কোনো কারণ নাই। আমরা ঠিক এইখানে, এইভাবে, এই অবস্থাতে বেঁচে আছি। সুনীলের কবিতা আছে না, আমি কেমন করে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। আমরা ঠিক এইভাবে বেঁচে আছি। আমরা প্রত্যেকে মনে করি যে আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমরা প্রত্যেকে মনে করি, এই মনে করার আনন্দ নিয়ে ঘুমাতে যাই, আর আরেকটা ইনভিজিবল কান্ট্রি এই দেশে তৈরি হয়। পুরো সমস্ত কিছু এই দেশটাকে দিয়ে দেওয়ার পরে যখন শুনতে হয় যে আপনি হচ্ছেন ফ্যাসিস্ট, আপনি হচ্ছেন একনায়ক, তখন আমার মাথাতে আসে যে আমরাও তো ঠিক ওই একইভাবে ট্রমাটাইজ। আপনারা নিশ্চয়ই ফেসবুকে একটা রিলস দেখেছেন, তাই না? ওই যে এক লোক বলছে রাগকল্লা, দেখেছেন না? আপনারা সবাই দেখেছেন তো? যেই ছেলেটিকে বলা হচ্ছে রাগকল্লা, সেই ছেলেটি ওই জ্যোতিষীর সমস্ত কথাতে হো হো করে, দেখেছেন না? ওকে বলে যে তুমি একটা ভালো ছেলে রাগকল্লা, তোমার মন অনেক নরম রাগকল্লা, এরকম বলে না? এমন এমন সব কথা বলতে থাকে। ওই লোকটা বলতেও পারে না যে আমি এইটা না ওইটা না, সে তার সমস্ত কথাতে একমত হয়। শুধু কি শেখ হাসিনাকে ফেসিস্ট বলাতে আমরা চুপ করে থাকি? আমরাও তো একই সাথে ট্রমাটাইজ হয়েছি। আজকে আপনাকে যখন রাস্তাঘাটে বলে যে আপনি ফেসিস্ট, বলে না যে ফেসিস্টের, আমাকে গালি দেয় অনেক। এর মধ্যে একটা ইন্টারেস্টিং গালি হচ্ছে ফেসিস্টের ধূসর, দোসর না, খুবই ভুলভাল গালি আমাকে শুনতে হয়। আমাকে একজন সেদিন গালি দিয়েছে কাউয়ের বাচ্চা। তো আমি জানতাম যে এই ধরনের একটা গালি হতে পারে, মানে গরুর বাচ্চা বলবে, আমাকে গালিও দিয়েছে কাউয়ের বাচ্চা। তা আমি অনেকক্ষণ ওইটা দিকে তাকে হাসলাম। এই কারণে হাসলাম, এই জাতিকে গালিটা পর্যন্ত শেখানোর মতো এরা শিক্ষিত হয়নি। এটা যে একটা সুন্দর মাধুর্য নিয়ে গালি দিবে, যে গালিটা শুনলে আমি কয়েক রাত ভাত খাবো না, যে এটা কি গালি দিল, সেইটাও এই রাষ্ট্রের ছেলেপেলেরা শেখেনি। এরা শিখেছে সাউয়া মাওয়া চিয়া ফলানো হবে, এই ধরনের গালি শিখেছে তারা। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট এইটাই হচ্ছে বাংলাদেশের এখন, যার লাশ এখন নজরুলের সাথে একসাথে শুয়ে আছে। যাই হোক, আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি কখনো, যখন আপনাদেরকে ফেসিস্ট বলা হয়, যখন আপনাদেরকে নানান দোষারোপ করা হয়, আমি তো এখানে দেখি, আমি জানি না জেনজি কমই আছে আজকে এখানে, বাট আমি পৃথিবীর যেখানে গেছি
সেইখানে আওয়ামী লীগের প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে আমি প্রচুর জেনজি দেখেছি, কিন্তু আপনাদেরকে বলা হয় না যে আন্দোলনটা জেনজিদের আন্দোলন? কিন্তু আপনি কি কখনো মাথা উঁচু করে বলেছেন তাহলে আমাদের সামনে যে এরা বসে আছে এরা কারা? তার মানে হচ্ছে ওই যে রাগ করলা, ওই স্টাইলে জ্যোতিষীর মতো আপনার মাথায় ইনডক্ট্রিনেশন করে বুঝিয়ে দেওয়া হয়। এটার আরেকটা ওয়ার্ডিং আছে, ইনডক্ট্রিনেশন তো আছেই, আরেকটা হচ্ছে ডগমাটিজম। আপনাকে না মানতে বাধ্য করা হয় আপনি ফেসিস্ট, অথচ আপনি যদি পাল্টা উত্তর দিতেন তাহলে আপনি বলতেন যে তোমার দলের নাম জাতীয়তাবাদী দল কেন? কারণ ফেসিজমের সবচাইতে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সে আলট্রা ন্যাশনালিস্ট। আমি 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 হিটলার সারাক্ষণ করতো জার্মানি 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 করতো, আমার দেশের সমস্ত কিছু সেরা, আমার দেশের মানুষ সেরা, আর সবাই হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক। ঠিক একইভাবে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, অর্থাৎ আরেকটা যে রাষ্ট্র আছে এইটা স্বীকার করতে না চাওয়া। আমরা যে একটা গ্লোবাল ভিলেজে বাস করি, হ্যাঁ, আমার দেশের জন্য আমার ভালোবাসা, দেশপ্রেম, এই জন্যই আমাদের 4টা মূলনীতির মধ্যে আছে জাতীয়তাবাদের গৌরব, নট অহংকার। তাহলে ওর নামটা হচ্ছে জাতীয়তাবাদী দল, তাই না? আচ্ছা, ও একটা কাল্পনিক শত্রু তৈরি করেছে। শত্রুটা কে আপনারা বলতে পারবেন? আপনাদেরকে সেই শত্রুর কথা প্রতিদিন বলা হয়, দিল্লি চলে যাও বলে না, দিল্লি দিল্লি যেতে বলে না, দিল্লি না ঢাকা, কে জানে বললো ভারত না দিল্লি, না কি একটা ডায়লগ ছিল, দিল্লি না ভারত। আচ্ছা, মানে বলতে বলতে অবস্থা এমন হয়েছে যে রাষ্ট্র কোনটা সিটি কোনটা এটা ভুলে গেছে। তাহলে তার একটা কাল্পনিক ফেসিজমের ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে প্রথমে সে আলট্রা ন্যাশনালিস্ট হবে, বিএনপি সেইটা। এরপরে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে সে আপনাকে একটা কাল্পনিক শত্রুর সাথে পরিচয় করিয়ে দেবে, ভারত তোমার শত্রু, ভারত ভারত ভারত, সারাক্ষণ এটা বলবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে সে কথা বলতে দেবে না। ফোর্থ হচ্ছে সে আপনার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেবে। আমি জানি না আপনারা জর্জ অরওয়েলের 1984 উপন্যাসটা কারা কারা পড়েছেন। সেখানে বিগ ব্রাদার্সরা থাকে যারা আপনাকে সারাক্ষণ দেখে, কিংবা আপনার আরেকটা উপন্যাস আছে দ্য ট্রায়াল, সেটা হচ্ছে ফ্রান্স কাফকা। এক ব্যাংকারকে ধরা হয়, জোসেফকে ধরা হয়, জোসেফ জানেও না তাকে কেন ধরা হলো। তার ট্রায়াল শুরু হয়, কিন্তু তাকে এইটাও বলে দেওয়া হয় যে তোমার বিচার হচ্ছে, বাট তুমি বাইরে থাকতে পারবা। জোসেফ তার বিচার হয় কিন্তু জানতে পারে না তার বিচার কেন হচ্ছে, সে কি অপরাধ করেছে, কিচ্ছুই জানতে পারে না। এটা আরেক ইন্টারেস্টিং উপন্যাস। কিন্তু আমার কাছে মনে হয় আমি ফ্রান্স কাফকার নাইটমেয়ারে আছি, কিংবা আলবেয়ার কামুর আউটসাইডার হয়ে বেঁচে আছি, শুধু অবাক দৃষ্টিতে সমস্ত কিছু দেখছি। সো আপনি কি কখনো গলা উঁচু করে বলেছেন যে তোমার দলের নাম এইটা, তুমি একটা কাল্পনিক শত্রু বানিয়েছো, তুমি কথা বলতে দাও না, তুমি জয় বাংলা বললে জবাই করে ফেলো, তুমি তো ফেসিস্ট? কেউ কখনো বলেনি। 5ই আগস্টের পরে আমরা একটা অদ্ভুত বিস্ফোরণ হতে দেখলাম। আমরা কি শুনেছি? আমাদের বড় হওয়া পর্যন্ত আমরা কি শুনে শুনে বড় হয়েছি? এই একই ব্যাপার, ওই যে আপনাকে বিশ্বাস করানো হয়েছে রক্ষী বাহিনী, আপনাকে বাকশালের ভূগোল বুঝিয়েছে না, সবাই কিন্তু বুঝিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এরকম 3টা রিজন আপনারা কেউ কি বলতে পারবেন? মানে আপনারা শুনেছেন যে এই কারণে মেরে ফেলা হয়েছে। কি শুনেছেন আপনি বলেন তো, কি শুনেছেন? বাকশাল শুনেছেন? আপনারা এখান থেকে কে শুনেছেন? কেন বলা হতো? না না, মোটা দাগে 3টা ধরা যাক, উনি বাকশাল বলেছেন, আর কি বলা হয়েছে? রক্ষী বাহিনী। রক্ষী বাহিনীর নাম শুনেছেন? এই শব্দটা তো শুনেছেন, রক্ষী বাহিনী, বাকশাল, মুক্তিযোদ্ধা শেখ কামাল নাকি ব্যাংক ডাকাতি করেছে, সে নাকি ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসছে, এগুলো আপনারা শুনেছেন না? এটার ব্যাপারে আমি আপনাদেরকে একটা গল্প বলি, এটা বলতেই হবে। নীলক্ষেতে বসে আছি, চা খাচ্ছি, এটা 2023 সালের ঘটনা। এক লোক খুব গুলতাপ্পি মারছে দেশের রাজনীতি নিয়ে। হ্যাঁ, তো একটা পর্যায়ে আমি বললাম, শেখ কামালের প্রসঙ্গটা আসার পরে আমি বললাম যে শেখ কামাল ডালিমের ওয়াইফকে নিয়ে গেছে, এটা আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আলো যে আপনি ছিলেন ওই বিয়ের প্রোগ্রামে, আপনি ছিলেন, বা ওই সময় আপনি বেঁচে ছিলেন, বা জন্ম হয়েছে আপনার? বলে না, বইপত্রে পড়েছি। ফেয়ার এনাফ, বইপত্র তো পড়তেই পারে। আমি বললাম আপনি বসেন।
আমি বসেছিলাম নীলক্ষেতের ভেতরে যে ফটোকপির দোকানগুলো আছে ওইখানে, কল্লোল বুক স্টোর নামে একটা বুক স্টোর আছে, তার ঠিক একটা দৌড় দিলেই বইটা নিয়ে আসা যায়। আমি তাকে বসতে বলেছি, আমার ভাগ্নে ছিল, আমি বললাম যে যেতে না পারো, এখানে বসা রাখ। আমি নিজে গিয়ে ডালিমের বইটা নিয়ে আসলাম, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এনে ওই লোকটাকে পড়ে শোনালাম। রিয়েলি আমি কাজটা করেছি। ওই লোকটা মনোযোগ দিয়ে শুনলো আমার কথা। শোনার পরে সে আমাকে যা বলেছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বলে আওয়ামী লীগ আমলে ডালিমের বই চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ আপনি যা বিশ্বাস করতে চান, এটাকে বলে হচ্ছে প্রসেসিং ফ্লুয়েন্সি মনে হয় বলে মনোবিজ্ঞানের ভাষাতে, আমি খুব বেশি ভুল না করে থাকলে। অর্থাৎ আপনি যা শুনতে চান, আপনি দেখবেন অনেক সময় আমাদের নিজের অভ্যাস আছে, আচ্ছা আমার এই শার্টটা পরবো, এই জামাটা পরবো, আপনি তার কাছে অনুমোদন চান বারবার। অর্থাৎ আপনি আসলে এটাই পড়তে চান, এই শার্টটাই পড়তে চান, অন্য একজনের কাছে আপনি কনসেন্ট নিতে চান যাতে আপনার পক্ষে দু একজন বলে। একই ব্যাপার, বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায় পেঙ্গুইন উঠতে পারে। তা না হলে সাইদির ওয়াজের সময় মানুষ পেঙ্গুইন ওড়ার গল্প শুনে সবাই কেন বলে যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ? কেউ তো এখানে উঠে প্রশ্ন করে না যে একটা চর মেরে দাঁত ফালা দিব, পেঙ্গুইন উঠতে পারে? বলে কখনো? বলেছে? বলেনি। কারণ সে বিশ্বাস করে যে হ্যাঁ, উনি যেহেতু বলছে, যেহেতু ইংরেজিতে বলছে, ঠিকই বলছে। শোনেন নাই? শুনেছেন তো? আচ্ছা, এখন প্রশ্নটা যেটা হয়েছে যে বিস্ফোরণের কথা আমরা বলছি, সেটা হচ্ছে এমন, বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য যে বাকশাল, রক্ষী বাহিনী, একনায়কতন্ত্র, শেখ কামাল, নানান ধরনের গুলতাপ্পি আপনাকে মারা হয়, এগুলো সবই ভুয়া কথা। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। আমি বলিনি সে কথা, এই থিওরিটা আমার না। বঙ্গবন্ধুর অন্যতম খুনি শরীফুল হক ডালিম, এই যে ইলিয়াস আছে না, আমেরিকা থাকে, এই ছেলেটির একটি লাইভে পরিষ্কার করে বলেছে যে বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য, দেখেন আপনারা টাইম লাইনগুলো খেয়াল রাখবেন সবাই, যাতে ভবিষ্যতে এই কথাগুলো যেই লালবদর বা যারা আপনাকে ভূগোল বোঝাতে আসবে তাদেরকেও আপনি একটু কষ্ট করে বুঝিয়ে দেবেন। একটু লিখতে কষ্ট হবে বটে, বাট লিখে বুঝিয়ে দেবেন। সেটা হচ্ছে, ডালিমরা সেনা পরিষদ নামে একটা অর্গানাইজেশন গঠন করে বেশ কয়েকজন আর্মি অফিসারদেরকে নিয়ে। ওই লাইভে তাদের নাম সে বলেনি বটে, বাট আমি অনুমান করতে পারি সেখানে নূর ছিল, ফারুক আর রশিদ ছিল না। ফারুক আর রশিদ আরেকটা গ্রুপ, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য কয়েকটা গ্রুপ ছিল, ডালিমরা একটা আলাদা গ্রুপ ছিল। ডালিম বলছে যে আমরা যেহেতু জুনিয়র অফিসাররা এই প্ল্যানটা করছি, আমাদের একজন সিনিয়র অফিসার প্রয়োজন। সিনিয়র অফিসারটা হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান তখন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটা সেফ হাউসে আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, মুক্তিযুদ্ধ চলতেছে, উনি সেফ হাউসে কি করে? সিরু বাঙালির একটা বই আছে, যুদ্ধক্ষেত্র থেকে জিয়ার পলায়ন। আমরা এত বছর ধরে মনে করেছি যে এটা কি এক্সাজারেশন হচ্ছে বা আসলেই কি এটা হয়েছে। আমাদের আসলে আর কিছু বিশ্বাস করতে হয় নাই। বঙ্গবন্ধুর খুনি নিজেই বলেছে যে জিয়াউর রহমানকে একটা পর্যায়ে, মুক্তিযুদ্ধের একটা পর্যায়ে তাকে ভারতে এনে রেখে দেওয়া হয়। কেন? আপনারা এই প্রশ্নটা করতেই পারেন, সেটা আরেক আলোচনা। সে সেইখানেও ঝামেলা তৈরি করেছিল। তখন তাকে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীর একটা সেফ হাউসে তাকে অফিস ওয়ার্ক দিয়ে দেওয়া হয়, তুমি বৈশা বৈশা বাবা এইসব কাজ করো, কাজ মানে দাপ্তরিক কাজের জন্য তাকে দিয়ে দেওয়া হয়। তো ডালিম জানে এর মধ্যে ডালিম যুদ্ধ করতে গিয়ে ডালিমের একটা হাত উড়ে যায়। আপনারা এই তথ্য জেনে রাখেন যে মুক্তিযুদ্ধ চলছে, আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনা করতে বলি, মুক্তিযুদ্ধ চলছে, ওই সময় আপনার বিয়ে করতে ইচ্ছা করবে? প্রেম, বিয়ে করা, হ্যাঁ প্রেম হতে পারে বটে, বাট সেটা বিয়েটা আপনি হয়তো প্ল্যান করবেন দেশ স্বাধীন হলে করবো, এই তো এটা একদম মুক্তিযুদ্ধ হবে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, ডালিম মুক্তিযুদ্ধের সময় বিয়ে করে এবং তার উকিল বাপ ছিল তাজউদ্দিন আহমেদ। সে মোটামুটি রীতিমতো জোরাজুরি করে বিয়ে করেছে এবং সে কিন্তু আর মুক্তিযুদ্ধ করেনি। তার হাতের ওই অস্ত্রোপচার হয়, সে একটা আঙ্গুলে গুলি লাগার পরে আর মুক্তিযুদ্ধ করে নাই। বোঝেন মুক্তিযুদ্ধের অবস্থা। আচ্ছা, তো ডালিমরা প্ল্যান করে বঙ্গবন্ধুকে খুন করবে, 25 বছর মেয়াদি তার একটা পরিকল্পনা করে। এখন ডালিম নিজে যখন বলছে
যে জিয়াউর রহমান, আবার জিয়াউর রহমানের কাছে তারা যাওয়ার পরে জিয়াউর রহমানকে একটা কোরআন শরীফ ধরে শপথ পাঠ করানো হয় যে আপনি কিন্তু এই কথা কাউকে আর বলবেন না আমাদের মিশন সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত। বলছি আমি আসছি এদিকে, হ্যাঁ ইউ আর রাইট। এই ঘটনা তো আমরা সেপারেটলি জানলাম যে ডালিম বলছে যে মুক্তিযুদ্ধের সময় আমরা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছি, কোথায়? ভারতের মাটিতে। তাহলে বাকশাল, রক্ষী বাহিনী, এইসব থিওরি আর কাজে লাগে না। আচ্ছা, এরপরে রশিদ, যেটা আপনি মাত্র বললেন, জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা তো আপনারা অনেকেই দেখেছেন। জিল্লুর রহমানকে সে 4.5 ঘন্টার একটা সাক্ষাৎকার দেয়, সেখানে সে বলে বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা নিয়ে জিয়াউর রহমান তার সাথে কথা বলে প্রথমবার। সে দ্বিতীয়বার তাকে কল করার পরে সে আরেকবার যায় এবং জিয়াউর রহমান বলে যে, রশিদ জিজ্ঞেস করে জিয়াউর রহমানকে যে হত্যা করবেন বুঝলাম, উৎখাত করবেন বুঝলাম, এরপর কি? তো জিয়াউর রহমান বলে এরপর কি এটা কর্নেল তাহের তোমাকে বুঝা বলবে। আমরা কর্নেল তাহেরের জন্য অনেক কেঁদেছি না? বীর কর্নেল তাহের, মৃত্যুর চেয়ে বড় যেন অনেক ধরনের কথাবার্তা শুনেছি তো না, যে তাহের জনতার সে তাহের মরে নাই, এই ধরনের কথাবার্তা। আমি নিজে এখন অভিসম্পাত করি। বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল তাহের, এটা আমরা অনেকেই জানতাম না। এটা আমরা এখন, আগে আমাদের একটা সন্দেহ ছিল যেটা বলেছে কি বলে নাই, এখন খুনিরা পরিষ্কার করে বলে দিয়েছে যে তাহের সেখানে ছিল। এর আগে শাহবাগের রেডিও স্টেশনে যখন বঙ্গবন্ধু খুনের পরে গেছে, তারপরেও তাকে আমরা ছাড় দিয়েছি, বলেছি আচ্ছা হয়তোবা ছিল বা হয়তোবা ছিল না, হোয়াট এভার। তো রশিদ জিয়াউর রহমানের কাছ থেকে কনফার্মেশন পায় 10 সদস্যের একটা একটা বিপ্লবী গভর্নিং কাউন্সিল হবে, যেখানে 10 জন সদস্য থাকবে। এই জুলাই টোকাইরা যেটা করেছে দেখেছেন না, এই যে এই টোকাইরা যেটা করেছে যে আমরা একটা বিপ্লবী সরকার বানাতে চেয়েছিলাম, ওই সময় তারা একটা বিপ্লবী সরকার বানাতে চেয়েছে। তাহলে আজকের এই আলোচনা সভা আমাদের আসলে দুটো, আমাদের শোক দিবসের, বাট আজকে যেহেতু 21 তারিখ কাছে চলে এসেছে, আসলে আরেকটা ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসছে। আমি 15 তারিখেই যদি থাকি, তাহলে আজকে 2026-এ এসে এটা নিশ্চিত হয়েছি আমরা যে বঙ্গবন্ধুকে হত্যা করবার জন্য যেই ছুতোগুলো আমাদেরকে দেওয়া হয়, বছরের পর বছর আমাদেরকে নানান ধরনের বোঝানো হয়েছে, বঙ্গবন্ধু অনেক খারাপ ছিল, বঙ্গবন্ধুর ছেলে খারাপ ছিল, বঙ্গবন্ধু এক নাক তন্ত্র করেছে, এই করেছে সেই করেছে। দুর্ভিক্ষের কথা বলা হয়, খুব ভালো একটা প্রসঙ্গ। এই দুর্ভিক্ষের সময় একটা ক্যারেক্টারকে আমাদের সামনে আনা হয়েছিল, বাসন্তী। আপনারা কি বাসন্তীর নাম শুনেছেন না? বাসন্তীকে জাল পরিয়ে একটা ছবিও তোলা হয়। আমি লাস্ট টাইম যখন ইলেকশনের ক্যাম্পেইন করছিলাম ঢাকায়, তখন আমি বাসন্তীর বাড়িতে যাই। বাসন্তী বেঁচে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাসন্তীর চেহারা 1974 সালে যা ছিল এখনো তাই আছে। উনি বৃদ্ধ, মানে একটু মনে বৃদ্ধ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই ছবিরই সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন এবং তিনি কথা বলতে পারেন না। এই কথা বলতে না পারাটারই সুযোগ নিয়েছিল ওই যারা ছবি তুলেছে তারা। তো আমি যখন বাসন্তীর বাড়িতে যাই, তখন গিয়ে দেখি ওইটাকে বলা হয় বাসন্তী গ্রাম। বাসন্তীর যত আত্মীয় স্বজন আছে, মানে জ্ঞাতি গোষ্ঠী আছে, নেত্রী প্রত্যেককে বাড়ি করে দিয়েছেন এখানে। ওইটা আপনারা না গেলে বিশ্বাস করতে পারবেন না। আমি এইটা জিজ্ঞেস করেছিলাম নেত্রীকে, আমি বলেছিলাম যে আপনার ওই জায়গাতে আমি গেছি, বলে হ্যাঁ, ওদের সবাইকে, ওদের যত যা আছে সবাইকে আমি বাড়িঘর করে দিয়েছি ওই বাসন্তীর জন্য। এই বাসন্তীর জন্যই তো আব্বাকে অনেক রকমের কথাবার্তা শুনতে হয়েছে। আমি দেশে ফিরে বাসন্তীকে দেখতে গেছি, ক্ষমতায় আসার পরে বাসন্তীর জন্য যা করার করেছি। বাংলাদেশের আর কোনো সরকার কখনো এই বাসন্তীকে কোনোদিন দেখেও নি, বাড়িও করেনি। যে এই বাসন্তীকে ব্যবহার করে দুর্ভিক্ষকে একটা সিম্বলাইজ করা হলো একটা ছবি দিয়ে। আচ্ছা, আমি একটা লেখা পড়ছিলাম 1974-এর 16ই মে, যেহেতু দুর্ভিক্ষের প্রসঙ্গটা এসছে, আপনারা পারলে যদি সম্ভব হয় আজকে বাসাতে গিয়ে দি পলিটিক্স অফ ফুড,
এমা রথচাইল্ড, উনার আর্টিকেলটা পড়বেন। এটা 1974 সালের 16ই মে বা 8ই মে, 8 মে অথবা 16ই মে হবে। এমা রথচাইল্ড হচ্ছে আপনার অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ওয়াইফ। আপনারা হয়তো অনেকে জানবেন, অনেকে জানবেন না। অমর্ত্য সেনেরও একটা লেখা আছে আমাদের দুর্ভিক্ষ নিয়ে, পড়ে দেখবেন দুর্ভিক্ষ কেন হয়েছে। একটা দেশে 4 বার বন্যা হয়েছে ওই বছর। আমার কাছে ওই সময় আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করছি, এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা নিয়ে কাজ করছি, ওই বছর 4 বার বন্যা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। তো এটা তো বলেই, দুর্ভিক্ষের কথা বলে, বাকশাল বলে, রক্ষী বাহিনী বলে, আরেকটা বলে হচ্ছে বঙ্গবন্ধুর পুত্র বধূদেরকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দেওয়া হয়েছে। এটাও নাকি বঙ্গবন্ধুকে হত্যা করবার পেছনে একটা কারণ। আমি জানি না যে কতটুকু ইনসেইন হতে পারে। আমি এইটাও নেত্রীকে জিজ্ঞেস করেছি, উনি আমাকে এইটাও বলেছেন যে এইটা তো আমরা কেউ কিনি নাই, এটা আমাদেরকে গিফট দেওয়া হয়েছে। আমার চাচি শেখ আবু নাসেরের ওয়াইফ গিফট দিয়েছে, বলেছে এটা ভূপাল ভূপাল জুয়েলার্স থেকে তারা বানিয়েছে, খুলনার। আপনাদেরকে বলা হয় না যে বঙ্গবন্ধুর ফ্যামিলির কেউ মুক্তিযুদ্ধ করে নাই? বলা হয় না? শেখ জামাল মুক্তিযুদ্ধ করেছে, শেখ কামাল ছিল ওসমানীর এডিসি ছিল, তারপরে শেখ আবু নাসের মুক্তিযুদ্ধ করেছে। ঠিক আছে, যাক, ওই প্রসঙ্গে যেহেতু আমরা আসিনি, আমি কেন এই কথাগুলো বলছি আজকে আপনাদেরকে, শোক অনেক হয়েছে, আমরা কেঁদেছি, আমাদের চোখের জল শুকিয়ে যাওয়ার পরে শুনলাম 32টাও ভেঙে দিয়েছে। ফলে এই শোক বাংলাদেশে যাবে না, বিকজ আমরা মনে করেছি যে আমরা এই দেশে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করতে পেরেছি, এই দেশে পহেলা বৈশাখকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করতে পেরেছি, এগুলো আমরা অনেক মনে করেছি। এগুলাকে বলে হচ্ছে যে একটা প্রবাদ আছে না যে পাগল তারাগুনে, দিনের বেলায় তারাগুনে, এই টাইপের একটা প্রবাদ আছে না, এই টাইপের কিছু একটা। আমার কাছে মনে হয় আমি সেই পাগল, কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ মনে একটা সেকুলার কান্ট্রি হয়ে গেছে, বাংলাদেশ এখন তার কালচারকে বুঝতে শিখেছে। আমরা যেটা কখনো দেখিনি সেটা হচ্ছে এই পয়লা বৈশাখের সাদা এবং লাল পাড় শাড়ির ঠিক পেছনে, কিংবা বঙ্গবন্ধু জয় বাংলা এই স্লোগানের পেছনে একটা অদৃশ্য রাষ্ট্র ছিল, ইনভিজিবল কান্ট্রি, যেটা আমরা দেখতে ব্যর্থ হয়েছি। আমি চা খাচ্ছি, আমার পাশে যেই ছেলেটি চা খাচ্ছে, আমার কোনোদিনই জানাই ছিল না ও ঠিক আর 2 বছর পর একজন 80 ঊর্ধ্ব নারীর অন্তর্বাস নিয়ে নোংরামি করবে। আমার জানাই ছিল না যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর উঠে এই নোংরামি করা সম্ভব। আমার জানা ছিল না যার সাথে একসাথে চা খেয়েছি, বড় হয়েছি, সে বলছে বাংলাদেশে ভালো হয়েছে। আমার কাছে 5ই অগাস্টের পরে এই পৃথিবীটাকে একটা অচেনা মনে হয়েছে। আমি এক ধরনের ভয়ঙ্কর ট্রমার মধ্য দিয়ে চলে গেছি। যখন রিল টান দিয়ে দেখছি একটা টোকাই পেটাচ্ছে 32-এ গেছে বলে, এবং জীবিত অবস্থাতে আমি যখন এই মুক্তিযোদ্ধার কান্নার শব্দ শুনি, তখন তো মনে হয় যে মাটিটা একটু ফাঁক করে দিলে ভেতরে ঢুকে ওখানে গিয়ে বাঁচি। যেই মানুষটি এই দেশকে স্বাধীন করে দিলেন, তারা তাদের যৌবনে দেশের জন্য করেছেন। আমি আর আপনি যৌবনে কি করলাম, কি করেছি আমি বলেন? আমি শুরু থেকেই বলেছিলাম যে এটি একটি যুদ্ধ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের ব্যর্থতার কারণগুলো আমি একটু বের করতে চাই। আচ্ছা, আপনাদের মধ্যে যে কেউ একজন ভলেন্টিয়ার হয়ে আমাকে বলেন যে 15ই অগাস্ট কতজন মানুষ নিহত হয়েছিলেন বলুন? 16 জন। টোটাল কতজন মৃত্যুবরণ করেছেন, মানে খুন করা হয়েছে? কিসের মৃত্যুবরণ? খুন করা হয়েছে। আহত হয়েছে কতজন বলে মনে হয়? 15-20 জন। আর কেউ? 25 জন নিহত হয়েছে। আহত
খুবই আনফরচুনেট না? আমি কাউকে আমি এই প্রশ্ন নিউজিল্যান্ডে করেছি, ইংল্যান্ডে করেছি, আমেরিকায় করেছি, এবং আমি করব। আই উইল কন্টিনিউ আস্কিং দিস কোয়েশ্চন। কিন্তু আপনাকেও বিব্রত হওয়ার কোনো কারণ নাই। আমরা ঠিক এইখানে, এইভাবে, এই অবস্থাতে বেঁচে আছি। সুনীলের কবিতা আছে না, আমি কেমন করে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। আমরা ঠিক এইভাবে বেঁচে আছি। আমরা প্রত্যেকে মনে করি যে আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা প্রত্যেকে মনে করি। এই মনে করার আনন্দ নিয়ে ঘুমাতে যাই, আর আরেকটা ইনভিজিবল কান্ট্রি এই দেশে তৈরি হয়। আমাদের তো আজকে এখানকার প্রত্যেকের জানা উচিত ছিল যে 15ই অগাস্ট ঠিক কতজন মানুষ মারা গেছে। 25 জন মানুষকে সেদিন খুন করে ফেলা হয়েছে, 55 জন মানুষকে আহত করা হয়েছে। সবচাইতে কম বয়স্ক যাকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে শাহজাহান রোডের 13 মাস বয়সী এক শিশুকে। আমি যদি তার থেকেও কম ধরি, একজন অনাগত সন্তানকে খুন করা হয়েছে, শেখ ফজলুল হক মনির স্ত্রী সন্তান সম্ভব ছিল। রাসেলকে যখন খুন করা হয়, রাসেল নিচে দাঁড়িয়েছিল, ও সবাইকে ইতিমধ্যে খুন করা হয়েছে, বঙ্গবন্ধুকে খুন করা শেষ, সবাইকে খুন করা শেষ। বাদী, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলার বাদী মহিতুল ইসলাম, তার সাথে দাঁড়িয়েছিল রাসেল। আজিজ পাশা তখন 32-এর সামনে দাঁড়ানো, মহিতুল সাহেবকে হাত চাপ দিয়ে বলছে যে আমাকে মারবে কিনা সেটা নিশ্চয়তা সে চাচ্ছে, বলছে তোমাকে মারবে না। তখন সে বলছে যে আমি একটু পানি খাবো। তখন আজিজ পাশা বাইরে থেকে বলছে ওরে পানি দিয়ে আয়, এটা হচ্ছে সিগন্যাল, ওরে পানি দিয়ে আয়। তখন ওই হাবিলদার, যার নামটি আজ পর্যন্ত আমি জানি না, ওই হাবিলদার বা ওই যে আর্মির যেগুলো থাকে সৈনিক, না মুসলিম উদ্দিন না, মুসলিম উদ্দিন আসলে সবগুলো হত্যাকাণ্ডের সাথে ছিল বটে, বাট ওই সৈনিকটা ছিল আলাদা একজন সৈনিক। রাসেলকে দোতলা দিয়ে উপরে উঠিয়েছে। আপনি একটু ভাবেন তো, যে একটা বারের জন্য খালি কল্পনা করেন, বঙ্গবন্ধু দোতলাতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে সব, মাত্র 9 বছরের একটা বাচ্চা, তাকে একটা সৈনিক, খালি কল্পনা করেন, মনে করেন যে একটা সিনেমা দেখছেন, একটা বাড়ির সবাইকে খুন করে ফেলা হয়েছে, শুধু বেঁচে আছে একটা ছোট বাচ্চা, ইনফ্যাক্ট আমি বলবো বাচ্চা ছেলে, মানে শিশু। তাকে হাত ধরে 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 নিয়ে যাওয়া হলো দোতলাতে। আচ্ছা ভাবেন তো, বঙ্গবন্ধুকে ওই অবস্থাতে দেখে এই ছোট্ট শিশুটির ঠিক কেমন লেগেছিল ভাবেন। এগুলো তো গল্প নয়, সত্যি। রাসেল তার বাবার রক্তের উপরে পাড়া দিয়েছে, ছোট্ট শিশুর জুতোর পায়ের ছোপ 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 নিয়ে দোতলাতে উঠেছে। ততক্ষণে বঙ্গবন্ধুর উপরে পড়েছিল শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রথমে, তখন তাকে টেনে নিয়ে তাকে সবাইকে গুলি করে মারা হয়। ওই রুমে মৃত ছিল বঙ্গমাতা, বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ এবং শেখ জামাল। শিশু রাসেলকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে সে সৈনিক। শিশু রাসেল কমপ্লিটলি উড়ে গিয়ে পড়ে ওই উল্টো দেওয়ালে, এবং সে গিয়ে আবার সামনে চলে আসে, অর্থাৎ কিছুকে মারলে যেটা সামনে চলে আসে। রাসেলের লাশ পাওয়া যায় সুলতানা কামাল, তার যে বড় ভাইয়ের ওয়াইফ, তার বুকের উপর। এই তথ্যগুলো সহজেই জানা যায় যদি কেউ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জেরা, জবানবন্দি, নানান ধরনের বইপত্র পড়ে। এবং ওই হত্যাকাণ্ডের দিন লাশগুলো যিনি শনাক্ত করেছেন, কায়সার হামিদ, তার বাবা, তার বাবার যে আমার দেখা 3টি সেনা অভ্যুত্থান একটা বই আছে, আপনারা কেউ যদি কখনো বইটা পড়েন তাহলে জানবেন। বাংলাদেশে এটাও হয়েছে, রাসেলকে ঠিক এইভাবে হত্যা করা হয়েছে। এখন আপনারাই আমাকে বলেন যে আমরা যখন মানুষকে বলছি
যে বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা, আমরাই জানি না যে ওই দিন আসলে কতজন নিহত হয়েছে। আপনারা কি এটা জানেন ওই দিন কতগুলো স্থানে হত্যাকাণ্ড হয়েছে? কেউ কি জানেন? 15ই অগস্ট 1975 সালে কতগুলো স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? আর কেউ? 4টি স্থানে? 4টি? আপনারা সবাই আন্তাজে বলছেন, তাই তো? এইটা মানে জাস্ট গেস করে বলছেন নাকি যেটা শুনেছেন এটা? শেরশাহ রোডে ছিল, শাহজাহান রোডে ছিল, 2টি হলো। বঙ্গবন্ধুর বাড়ি, তারপরে আমরা 3টি পেলাম। শেখ মনি, আচ্ছা 4টি পেলাম। সেরনিয়াবাদ 5টা পেলাম। তারপরে হলো আমাদের যে শেখ নাসের, না ওটা 32 নম্বরেই মেরেছে। আচ্ছা আরো 2টা একটু ক্রিটিক্যাল, ওইটা আমি ছাড় দিলাম। আরেকটি হচ্ছে সোমানবাগ মসজিদের উল্টা দিকে কর্নেল জামিল উদ্দিন আহমেদ মিঠু, তাকে হত্যা করা হয়। তিনি বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ হয়েছে শুনে তিনি ডিজিএফআই চিফ হওয়ার কথা ছিল পরের দিন। এবং আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেনাবাহিনীর এক সৈনিক শামসুদ্দিন, তাকে 32 নম্বরের রাস্তাতে মারা হয়, অর্থাৎ ওই ঘরে না। তাহলে 32 নম্বরের রাস্তা যদি আরেকটা স্থান হয় তাহলে এটা 6 নাম্বার, আর সরি সোমানবাগের মসজিদ এটা 6 নাম্বার, এটা 7, তার মানে 7টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, ওই দিনের পরের দিনের গার্ডিয়ান পত্রিকা, ইংল্যান্ডের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা, তারা লিখেছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মোট 200 জন মানুষকে হত্যা করা হয়। এই তথ্যটা আমার জন্য খুবই নতুন ছিল, আমি জানতাম না আসলে। ওই দিন অন্য কোনো পত্রিকা কভার করেনি, ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা। আপনারা কেউ যদি সুযোগ থাকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে নিউজ পেপার আর্কাইভ পাওয়া যায়। আপনারা গেলে গার্ডিয়ানে দেখবেন ওই দিন 200 হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। এখন আমি আমার মূল কথাটাতে আসি, সেটা হচ্ছে আমি এক্সপেক্ট করেছি, আমি অনেক ধন্যবাদ, আপনি দুটোই প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন। তো আমি এক্সপেক্ট করেছিলাম এখানে যারা সবাই বসে আছি আমরা সবাই এই তথ্যগুলো জানবো। আমি আজকে যদি আপনারা বিব্রত হয়ে থাকেন, এই বিব্রত হওয়াটা যেন এমন বিব্রত না হওয়া হয় যে পারলাম না আক্ষেপ না, এই বিব্রত হওয়া যেন এমন হয় আজকে পারলাম না এর পরের বার যেন পারি, এই পণটা হোক। তা না হলে আপনার একটা হতাশা কাজ করবে যে এই তথ্যটা আমি জানতাম না, এটা কেমন কথা। আপনি নিজে জানবেন, আপনার সন্তানদেরকে জানাবেন। আমরা এই 15ই অগাস্টের শোক পালন করব। যেমন আয়াস ছেলেটা, ওর বয়স কত হবে? 22, 23, 24, 25। ওর মতো একটা ছেলে কেন 15ই অগাস্টে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে লোকজনদেরকে পেটাবে? আমরা কি আসলে কোথাও কোনো ভুল করে ফেলেছিলাম? আমাদের আমাদের পড়াশোনা, এডুকেশন সিস্টেম, আমাদের ইতিহাস, আমরা এগুলো আজকের দিনে আমাদের বের করবার সময় এসছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনা, বঙ্গবন্ধু ছাড়াও বাকি যে বাড়িগুলোতে আক্রমণ হয়েছে, মোহাম্মদপুরে যেমন 2টো জায়গাতে গোলার আঘাতে 13 জন মৃত্যুবরণ করেছেন এবং 40 জন আহত হয়েছে শাহজাহান রোড এবং শেরশাহ রোডে। অনেকে জানেই না এটা কোথা থেকে। নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে থেকে তারা গোলা ছুড়েছিল মহিউদ্দিন, সেটা গিয়ে পড়েছে মোহাম্মদপুরে। বোঝেন কিরকম পাওয়ারফুল জিনিসপত্র নিয়ে গেছে তারা। আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন, আপনাদের এরকম একটা ব্যস্ততম দিনে আমার তো ভাবতেই পারি না যে ভ্যাঙ্কুভারে এরকম একটা বিজি টাইমে আপনারা, আজকে তো উইকেন্ডও না, উইকডেজ এতগুলো মানুষ এখানে এসছেন, আমি যার পর নাই কৃতজ্ঞ। আপনারা আমাকে অনেকেই বলেন যে এই 5 তারিখের পরে নিঝুম মজুমদার, কাজী মামুন, ওনারা বলা শুরু করেছেন, এটা শুনতে চাই না। এটা শুনলে যেটা হয়, এক ধরনের অহংকার বোধ ভেতরে চলে আসে, প্রাউড ফিলিং চলে আসে। আমরা সবাই মিলে করেছি। আমি বলেছি, মামুন ভাই বলেছেন
ধরা যাক XYZ বলতে পারেননি, তার অনেক প্রবলেম থাকতে পারে, আমি তার হয়েই বলেছি, তার মানে আমরা সবাই বলেছি, ঠিক না? এটি তো হওয়া উচিত। ফলে এখন থেকে আমরা বলবো আমরা 5 তারিখের পরে সবাই মিলে কথা বলেছি, যার যে অবস্থান থেকে। আপনি আপনার নিজের বাড়িতে আক্ষেপ করেন নাই, আত্মীয় স্বজনের সাথে আক্ষেপ করেন নাই, করেছেন তো, বলেছেন তো, সো ওইটাও বলা। আর বিভেদ যদি কাউকে তৈরি করতে দেখেন, মানে মানে ঐক্য নষ্ট করতে দেখেন, বোঝাবেন এবং বলবেন যে আমরা অনেক মারামারি করব, আমরা একজন আরেকজনের চুল ছিঁড়ে ফেলবো, আমরা একজন আরেকজনকে অনেক অনেক ঘুষি দিব, কষ্ট দিব, সেইটা জয়ী হবার পর, নট নাও। দিস ইজ নট দ্য টাইম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।